তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রশ্নগুলো রয়েছে, যেরকম ধরো এসআই পদ্ধতিতে বলের একক কী, আর্সেনিকের সংকেত, আরও দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবদেহে ক্যালসিয়াম জমা করার জন্য কোন ভিটামিন প্রয়োজন। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি উত্তর সহ আলোচনা করব। ক্লাস 7-এর প্রত্যেকটা স্টুডেন্টকে দাদার ক্লাসরুম থেকে জানাই বেস্ট অফ লাক। পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। দেখো, প্রথমত 1 নম্বরে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 এসআই পদ্ধতিতে বলের একক কি? আমরা লিখব নিউটন। নেক্সট 2 নম্বর আর্সেনিকের চিহ্ন কি? আর্সেনিকের চিহ্ন হবে, দেখো এখানে এস বলে যে জিনিসটা আছে সেটা হবে, অর্থাৎ এস। নেক্সট, পাতিলেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর হবে দেখো পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট দেখো 4 নম্বর নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3। কি বলতো? HNO3। নেক্সট, মানবদেহে ক্যালসিয়ামকে জমা করার জন্য কোন ভিটামিন প্রয়োজন? অবশ্যই ভিটামিন ডি প্রয়োজন। নেক্সট দেখো 2 প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টা প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বর আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজনীয় পরিমাণে কি মেশানো হয়? দেখো উত্তর হবে আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজন মতো বা প্রয়োজন পরিমাণে পটাশিয়াম আয়োডেট বা আমরা বলতে পারি KiO3, অর্থাৎ পটাশিয়াম আয়োডেট বা যার সংকেত কি KiO3 মেশানো হয়। নেক্সট, ক্ষার কাকে বলে? যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় ক্ষার। পারমাণবিক সংখ্যা কাকে বলে? দেখো উত্তর বলবো কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বলা হয়। নিয়মিত প্রতিফলন কি? উত্তর হবে দেখো যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার নাম লেখো। উত্তর হবে দেখো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার নাম হলো রামধনু। নেক্সট, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো প্রত্যেকটার জন্য 2 নম্বর করে রয়েছে। ত্বরণ কাকে বলে? বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকেই বলা হয় ত্বরণ। অর্থাৎ যখন কোনো একটা পদার্থের বেগটা বাড়তে থাকে বা কমতে থাকে তখন প্রত্যেকটা সেকেন্ডে, অর্থাৎ সময়ের উপর ডিপেন্ড করে তার কতটা পরিমাণে বেগ বাড়ছে বা কমছে সেই পরিমাণটাকে তো তার ত্বরণ বা অ্যাসেলারেশন। নেক্সট, সাবান কি? বলবো সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, অর্থাৎ কিছু জৈব অ্যাসিড আছে যার সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক ক্ষারের। দেখো কস্টিক ক্ষারের সংকেত কি? NaOH বা আমরা বলতে পারি KOH। এখানে দেখো কস্টিক ক্ষার একটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখো KOH বলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় চর্বি বা উদ্ভিজ্জ তেল প্লাস কস্টিক সোডা, অর্থাৎ দুটো পদার্থ মিশ্রণ করতে হবে। একটা প্রথমত কি চর্বি বা উদ্ভিজ্জ তেল, এই পদার্থটা, আর তার সঙ্গে কি কস্টিক বলে একটা পদার্থ মেশাতে হবে। বলতে তার আমরা বলতে পারি যে একটা ক্ষারের মিশ্রণ হতে পারে, সেটা NaOH হতে পারে বা KOH। এই দুটোর মিশ্রণই কিন্তু কি হলো একটা ক্ষার সাবান প্লাস গ্লিসারিন। নেক্সট দেখো বলছে 3 নম্বর দুটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা বায়ুতে দূষক রূপে মিশে থাকে। উত্তর দেখো বায়ুতে দূষক রূপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দেখো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড মতো নানান গ্যাস মিশে থাকে। এগুলো সবই দূষক গ্যাস বলতে পারি, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে ভয়ানক খারাপ কিন্তু কার্বন মনোক্সাইড, যার সংকেত CO হয়। আমাদের দেহে ক্যালসিয়াম আয়ন কি কাজে ব্যবহৃত হয়? দেখো আমরা লিখবো আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলেই আমরা হাঁটা চলা দৌড়ানো ঝুঁকে পড়া এসব করতে পারি। হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ। এছাড়াও কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন অর্থাৎ Ca2+ ছাড়া চলবে না, অর্থাৎ এগুলো কিন্তু ক্যালসিয়াম আয়ন করে। কোষের অনেক কাজ করে এবং আমাদের হাড়ের গঠনেও কিন্তু ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ একটা পদার্থ। সোডিয়াম ক্লোরাইড সংকেত দেখো NaCl ও সিলভার নাইট্রেট সংকেত দেখো AgNO2 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বলবো দেখো সোডিয়াম ক্লোরাইড যার সংকেত NaCl ও সিলভার নাইট্রেট দেখো AgNO2 বিক্রিয়া করে সাদা রঙের যৌগ উৎপন্ন করে, যাকে আমরা সিলভার ক্লোরাইড বলি। দেখো সংকেত এক্ষেত্রে কী হয় বলতো, একটা সাদা চকচকে কিন্তু একটা পদার্থ উৎপন্ন হয় যার নাম কিন্তু আমরা বলতে পারি সিলভার ক্লোরাইড। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এখানে প্রথমত সোডিয়াম ক্লোরাইড রয়েছে আর সিলভার নাইট্রেট রয়েছে। তো এখানকার সোডিয়াম ক্লোরাইডের দেখো সোডিয়াম যে পার্টটা রয়েছে, আর এদিকে দেখো সিলভার নাইট্রেটের
নাইট্রেট যে পার্ট রয়েছে এই দুটো মিলে কী করে একটা রিয়াকশন করলো, অর্থাৎ বিক্রিয়া করলো। দেখো এইভাবে Na আর NO3 এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট রিয়াকশন করে কী করলো দেখো আমাদের, দেখো এই ক্ষেত্রে এই পদার্থটা উৎপন্ন করলো। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানকার যে পড়ে থাকলো Cl আর এখানে দেখো Ag, এই দুটো রিয়াকশন করে কিন্তু আমাদের কী করলো দেখো সিলভার ক্লোরাইড উৎপন্ন করে। এই সিলভার ক্লোরাইডই কিন্তু টেস্ট টিউবের নিচের দিকে চকচক করতে থাকে, বা যখন লেগে থাকে তখন চকচক চকচক লাগে দেখতে। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 3 নাম্বার। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে দেখো 3 করে। 1 নাম্বার, এলইডির পুরো নাম লেখো, এলইডির সম্পর্কে যা জানো লেখো। দেখো এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। এলইডি এমন এক ইলেকট্রনিক্স বস্তু যা সামান্য তড়িতেই আলো দেয়, এতে কোনো ফিলামেন্ট থাকে না। এর ধনাত্মক প্রান্তটা বড় আর ঋণাত্মক প্রান্তটা ছোট, অর্থাৎ এর পজিটিভ প্রান্তটা কী হয় বড় হয় আর ঋণাত্মক প্রান্তটা ছোট হয়। একটা এলইডি 20 বছরেও নষ্ট হয় না, তবে অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায়, আমি লক্ষ্য করছি। বাজারে নানা রঙের আলো নিঃসরণকারী এলইডি কিনতে পাওয়া যায়। এবার দেখো 2 নম্বর, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, স্থিতিজাড্য কী? আমরা লিখবো দেখো কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে, আর গতিশীল বস্তু চিরকাল কী হবে সেই একই বেগে সামনের দিকে চলতে থাকবে। তো দেখো পদার্থ কী করছে, তার ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করছে, তার স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি আমরা তাকে কোনো বল না দেই। এটাই কিন্তু আমরা নিউটনের থার্ড ল। নির্ধারণ করলো যে কোনো বস্তুর স্থির থাকার ধর্মকে তার স্থিতিজাড্য বলে, অর্থাৎ কোনো একটা পদার্থ সর্বদা চেষ্টা করতেছে সে স্থির থাকবে। এই যে স্থির থাকার যে প্রবণতা বা চেষ্টা বা ধর্ম, সেটাই হচ্ছে তার স্থিতিজাড্য। আর গতিজাড্যের ক্ষেত্রে কী বলবো, কোনো একটা পদার্থ যদি চিরকাল গতিশীল থাকার চেষ্টা করে, যে পদার্থ যে ধর্মের জন্য পদার্থটি চিরকাল গতিশীল থাকার ধর্মকে বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে তার গতিজাড্য বলবো। নেক্সট দেখো যে তড়িৎ চুম্বক কাকে বলে, বলবো দেখো। তারপর আরেকটা প্রশ্ন আছে দেখো, সোলার ক্যালকুলেটরের তড়িৎ যোগান দেয় কে? উত্তর হবে দেখো কোনো চুম্বক পদার্থের লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। তার চুম্বক পদার্থগুলো কী কী হতে পারে, লোহা হতে পারে, নিকেল হতে পারে, কোবাল্ট হতে পারে, 3টে। কোনো চুম্বক পদার্থের উপর তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। আচ্ছা, এ ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। নেক্সট, সোলার ক্যালকুলেটরের তড়িৎ যোগান দেয় সোলার প্যানেল। নেক্সট, বর্ণালী কাকে বলে, বিচ্ছুরণ কি? সূর্যের আলো কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে 7টা রঙ এর আলো আলাদা করতে পারি। এই 7টা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী। আর যৌগিক আলো থেকে এইভাবে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। বরফ গলনের ঋণতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? দেখো উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ও ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 0 সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ যদি ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে যাই, অর্থাৎ প্রথমত আমাদের কী ছিল, দেখো বরফ ছিল, সেই বরফটাকে আমরা যখন জলে পরিণত করতে যাব তখন বাইরে থেকে কী করতে লাগবে, আমাদের একটা তাপ দিতে লাগবে। সেই তাপটা পাওয়ার পরেই কিন্তু সেটা কী হবে, আলটিমেটলি জলে পরিণত হবে। এই যে প্রয়োজনীয় তাপ, এই প্রয়োজনীয় তাপটাই কিন্তু বলা হচ্ছে যে পদার্থটি লীন তাপ। তারপর দেখো বলা হচ্ছে যে কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারে চলাচল করতে পারে না, অর্থাৎ আলো যাবেই না, তাদের অস্বচ্ছ বস্তু বা আমরা বলতে পারি অস্বচ্ছ মাধ্যম বলবো। গ্রুপ বিতে দেখো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, কোন ভিটামিনের অভাবে রিকেট হয়? অবশ্যই ভিটামিন, আমরা বলবো যে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে কত সেলসিয়াস? 1 ডিগ্রি সেলসিয়াস। রেচন ক্রিয়া দেহের ভিতরের মূলত কোন রোজ রেচন অঙ্গ কাজ করে? উত্তর হবে বৃক্ক। হিমালয়ের কস্তুরী মৃগ থেকে কি পাওয়া যায়? উত্তর হবে দেখো মৃগনাভি। সর্পকন্থা গাছ থেকে কি পাওয়া যায়? বলবো আমরা রেসার পিন। নেক্সট আসছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথমত ORS এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট, কলেরা কী ধরনের জীবাণু গঠন করে বা কী ধরনের জীবাণু বহন করছে কলেরা? তো সেক্ষেত্রে বলবো ব্যাকটেরিয়া। নেক্সট, বালি মাছে কোন রোগ ছড়ায়? কালা জ্বর, বালি মাছি জ্বর ইত্যাদি। কস্তুরী মৃগ থেকে কী পাওয়া যায়? মৃগনাভি পাওয়া যায়। আয়োডিন মৌলের কাজ কি? উত্তর দেখো মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা হলো আয়োডিনের কাজ। নেক্সট দেখো নিচের প্রশ্নের উত্তর দাও।
প্রথম প্রশ্ন, বায়ুর মাধ্যমে বিভিন্ন রোগ কীভাবে ছড়ায়? উত্তর দেখো, হাঁচি বা কাশির সময়, জোরে কথা বলা বা থুতু ফেলার সময় রোগীর নাক আর মুখ দিয়ে অসংখ্য ছোট ছোট তরল কণা দেহের বাইরে বেরিয়ে আসে আর বাতাসে ভাসতে থাকে। প্রত্যেক তরল কণাতে থাকে অসংখ্য রোগ জীবাণু ভরা এই তরল কণা সুস্থ লোকের নাক আর মুখ দিয়ে দেহে প্রবেশ করে। নেক্সট দেখো, মেটানিল ইয়েলো কোন কোন খাবার উপাদানে মেশানো হতে পারে? মানবদেহে এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। দেখো আমরা লিখবো গুঁড়ো হলুদ, তার সঙ্গে সঙ্গে লাড্ডু ইত্যাদির মধ্যে মেশানো হয়। অনেকদিন ধরে শরীরে প্রবেশ করলে ক্যান্সারও হতে পারে। তারপর দেখো পরবর্তীগুলো বলছে, কিউলেক্স মশা কি কি রোগ ছড়ায়? মশার লার্ভা খায় এমন দুটি মাছের নাম লেখো। দেখো আমরা লিখবো কিউলেক্স মশা হচ্ছে গোদ, ফাইলেরিয়া, এনকেফালাইটিস ইত্যাদি রোগ ছড়ায়। শোল, ল্যাটা, তেচোখা মাছ মশার লার্ভা খায়। নেক্সট, দুটি রেইন ফরেস্টের নাম লেখো। অ্যামাজন, মালয়েশিয়া, কেরলের সাইলেন্ট ভ্যালি প্রভৃতি রেইন ফরেস্টের উদাহরণ। জীবাণু সংক্রমিত খাওয়ার পর শরীরে যে যে সমস্যা সৃষ্টি হয় তা লেখো। পেটে অসহ্য যন্ত্রণা হয়, গা গোলানো এবং বমি বমি ভাব হতে পারে। ডায়রিয়া অর্থাৎ বারে বারে পাতলা মলত্যাগ হতে পারে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, কোয়াশিয়কর কি? শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো কোয়াশিয়কর। নেক্সট, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। ইংরেজিতে একে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। নেক্সট দেখো, বায়োডাইভার্সিটি হটস্পটের নাম হলো পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। নেক্সট, ভিটামিন কত প্রকারের ও কী কী? কোয়াশিয়কর রোগ কাকে বলে? দেখো ভিটামিন 2 ধরনের হয়। ফ্যাটি দ্রাব্য ভিটামিন যেটা ADE, আর জলীয় দ্রাব্য ভিটামিন যেটা B কমপ্লেক্স ও C। আর তারপরে দেখো পৃথিবীর জীব বৈচিত্র্যের হ্রাসের কারণগুলি লেখো। পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি হলো বাসস্থান হ্রাস। প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজন, যেরকম কাঠের শৌখিন আসবাবপত্র, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, আবার কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়। চোরা শিকার, দেখো চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্ব বিপন্ন করে তুলছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও দাঁত, তারপর দেখো চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায়। পরিবেশ দূষণ, শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মিশছে, ফলে গঙ্গার মাছের সংখ্যা খুব কমে আসছে। সেই সঙ্গে বিপন্ন হচ্ছে গঙ্গার শুষ্ক। নেক্সট দেখো, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকরী গুরুত্ব যদি খুব বেশি হয় তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওই জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। হিমালয়ের কস্তুরী মৃগ দেখো হলো এইরকমই এক প্রাণী, এদের থেকে পাওয়া যায় মৃগনাভি। নেক্সট, মানসিক সমস্যার কারণগুলি লেখো। প্রথমত জন্মগত ত্রুটি, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে। মানসিক চাপ, আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপে আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়, অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না। নেক্সট, আমাদের বাড়ির অভ্যন্তরে নানা টানাপোড়েন। তারপর দেখো 4 নাম্বার, মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা। আর তারপর দেখো নেশা ইত্যাদি কারণে কিন্তু মানসিক হেলথ সাধারণত নষ্ট হতে পারে। যাই হোক, এই ছিল একটা বিজ্ঞানের সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।